হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ব্লেসিং একাডেমি ক্লাস ওয়ান্স অ্যাগেন। তো আজকে আমরা লাস্ট যে ভিডিওটা শেয়ার করেছিলাম তার কন্টিনিউয়েশন পোর্শনটা করব। টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 1 আমরা অলরেডি টেলিকাস্ট করে দিয়েছি। টাইম অ্যান্ড ওয়ার্কের পার্ট 2টা যে রিমেইনিং পোর্শনগুলো রয়েছে সেগুলোকে নিয়ে আমরা একটুখানি আজকে আলোচনা করব। তো যদি তোমরা তোমাদের মধ্যে থেকে কেউ যদি পার্ট 1টা না দেখে থাকো, অবশ্যই এই ডেসক্রিপশন বক্সে নিচে দেওয়া আছে লিংকটা, তোমরা সেখান থেকে ভিডিওটাকে দেখে নিও, তাহলে তোমাদের কন্টিনিউয়েশন প্রসেসটাতে করতে সুবিধা হবে। তো যাই হোক, আজকে আমরা যে টাইপটাতে ফার্স্টে আলোকপাত করব সেই টাইপটা হচ্ছে এফিসিয়েন্সি লেভেল এবং ডেজ। একটু গল্প করে নেওয়া যাক এই বিষয়টা নিয়ে। যেমন ধরো আমি বললাম যে আমি আর একজন রয়েছি, তো আমার এফিসিয়েন্সি লেভেল তার তুলনায় অর্ধেক, তাহলে নিশ্চয়ই নাম্বার অফ ডেজ কিন্তু আমার তার থেকে বেশি লাগবে। এবং যেহেতু এফিসিয়েন্সি লেভেল হাফ বলে দিয়েছি, অর্ধেক বলেছি, সুতরাং আমার নাম্বার অফ ডেজ কিন্তু তার তুলনায় দ্বিগুণ লাগবে বা ডাবল লাগবে। তাহলে এই যে জায়গাটা আমি বললাম, এটা কিন্তু সিম্পল একটা রেশিওর উপর ডিপেন্ড করে, সিম্পল রেশিও। এবং আমি আগেও বলেছি যে আমরা ইউনিট মেথডকে অ্যাপ্লাই করব। এখানেও কিন্তু সেই ইউনিট মেথড যেটা আমরা অলরেডি টাইপ 1 বা পার্ট 1 এ আমরা আলোচনা করে ফেলেছি। তো দেখা যাক আমি কিভাবে করতে চলেছি। একটা এক্সাম্পল প্রবলেম, ফার্স্ট একটা এক্সাম্পল প্রবলেম লিখবো, তারপরে সেটা নিয়ে আলোচনা করব, বুঝবো, ইন ডিটেল বুঝবো। ফার্স্ট প্রবলেম বলছে আমাকে A is 40% more efficient than B. B can do a work in 21 days. B alone can do a work in 21 days. Then A can do it alone in, মানেটা কি? যে A is 40% more efficient than B, মানে A B এর থেকে 40% more efficient, বেশি পরিমাণ কাজ করতে পারে। তাহলে B যদি একা কাজটা 21 দিনে করতে পারে, 21 ডেজে করতে পারে, দেন A can do it alone in, কত দিনে A একা কাজটা করতে পারবে। তাহলে আমরা ফার্স্ট হেডিং এ দুটো লোকের নাম লিখে নিলাম, A B। ফার্স্ট আমরা বার করব এফিসিয়েন্সি রেশিও, EFF, এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিওটা কি আছে? 140 আর এদিকটা আছে 100। কেন না, আমি বলছি 40% মোর এফিশিয়েন্ট। তাহলে বি যদি 100 হয় তাহলে এ কত হবে? পার্সেন্টের ব্যাপারে আমরা 100 ধরি সব সময়ের জন্য প্যারামিটারে। তাহলে বি যদি 100 হয় তাহলে এ কত হবে? 140, 40% মোর। তাহলে এতে এফিসিয়েন্সি রেশিও কত আসছে? 2 দিয়ে ডিডাক্ট করলে 7:5। মাথায় রাখতে হবে এর পরেই আসবে ডে রেশিও, এবং দ্যাট শুড বি রিভার্সড। মানে এফিসিয়েন্সি রেশিও যা হবে ডে রেশিও তার ঠিক উল্টো হবে। যেটা আমি অলরেডি প্রথমবার বলে দিয়েছি যে আমি অর্ধেক ছিলাম এফিসিয়েন্সিতে, তাহলে আমার দিন সংখ্যা আমার দ্বিগুণ লাগবে, মানে পুরো রিভার্স হয়ে যাচ্ছে। তাহলে এখানে ঠিক তাই, যে এফিসিয়েন্সি রেশিও যদি 7:5 হয় তাহলে ডে রেশিও হবে 5:7। তাহলে এবার এখানে আমাকে বলা হয়েছে কি, কিছু একটা ডেটা আমাকে দেওয়াই থাকবে। এই যে ডে রেশিও, ডের কিছু একটা ডেটা আমাকে গিভেন অবভিয়াস থাকবে। যেমন এখানে দেওয়া আছে বি অ্যালোন ক্যান ডু এ ওয়ার্ক ইন 21 ডেজ। তাহলে আমি বলতে পারি যে এই 7 ডেজ বা 7 ইউনিট টাইমে বি কাজটা করতে পারে। তাহলে এই 7 ইউনিট ইজ ইকুয়াল টু 21 ডেজ। তাহলে ইজিলি বলা যাবে না 5 ইউনিট সমান সমান 15 ডেজ। কেন? কারণ 7 ইউনিট যদি 21 ডেজ হয় তাহলে 1 ইউনিট মানে 3 ডেজ। 1 ইউনিট 3 ডেজ হলে 5 ইউনিট কত হবে? 15 ডেজ। আমার आंसर বেরিয়ে গেল। তাহলে এ একদিনে, সরি, এ একা কত দিনে কাজটা করতে পারে? না, এ একা কাজটা 15 ডেজে করতে পারবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ইউনিট মেথড আগের দিন বলেছি, আজকে কন্টিনিউ করছি।
যে আমরা কোনো ফর্মুলা না, জাস্ট ইউনিট মেথডে এফিসিয়েন্সি রেশিও বার করলাম। শুধু একটা বিষয় মনে রাখার, এফিসিয়েন্সি রেশিও ডে রেশিও পুরো ইনভার্স রেশিও। তারপরে আমি কি বললাম, যে কোনো একটা পোর্শন আমাকে অবভিয়াস গিভেন, তাই নাহলে অঙ্ক তো হবেই না। এবার এখানে কি গিভেন ছিল, বি এর অ্যালোন ডেটা দেওয়া ছিল 21 ডেজ, তাহলে আমার হিসাবে 7 ইউনিট ইকুয়াল টু 21 ডেজ, আমি করসপন্ডিং দিয়েছি, ইকুয়াল দিইনি। তাহলে যাই হোক, তাহলে 7 ইউনিট যদি 21 ডেজ হয়, তাহলে 5 ইউনিট কত হবে, 15 ডেজ। তাহলে এ ক্যান ডু দ্য ওয়ার্ক অ্যালোন ইন 15 ডেজ, দ্যাটস ইট। ঠিক এইভাবে কিন্তু আমরা প্রবলেমগুলোকে সলভ করব। চলো আরো একটা এক্সাম্পল এর রিগার্ডিং দেখে নেওয়া যাক। নেক্সট প্রবলেমটা কি বলছে আমায়, নেক্সট প্রবলেম বলছে আমাকে A is thrice as good workman as B. A is thrice good workman than B. একটু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করছি, যাই হোক লেখার সুবিধার জন্য। B and is able to do the work and is able to do the work 8 days less than B. Then question was find the time to do it together. Find the time to do it together. কোয়েশ্চেন একটু ভালো করে দেখে নি, এগুলো কিন্তু একটু আস্তে আস্তে করে বড় প্রশ্ন দিকে ঢুকছি আমরা। A is thrice good workman than B. B থেকে A thrice মানে 3 গুণ এফিশিয়েন্ট, and is able to do the work 8 days less than B. যে কারণে তার B এর থেকে 8 দিন কম সময় লাগে, একই কাজ B এর থেকে 8 দিন কম সময় লাগে। তাহলে ফাইন্ড দ্য টাইম টু ডু ইট টুগেদার, তাহলে দুজনের একসাথে করতে কতদিন সময় লাগবে। তাহলে একটা কাজ করি, সিম্পল, ঠিক আগের মতো এ বি এফিসিয়েন্সি রেশিও কত আসবে, 3:1। কেন, ওই যে বললাম থ্রাইস গুড ওয়ার্কম্যান, এ বি যদি 1 হয় এ হবে 3, তাহলে ডে রেশিও কত হবে, রিভার্সড। তাহলে এই যে জায়গাটা ডিফারেন্স, কেন ডিফারেন্স বার করলাম, কারণ আমাকে বলেছিল and is able to do the work 8 days less than B, মানে এ বি এর থেকে 8 দিন কমে কাজ করতে পারে। তাহলে ওদের পার্থক্যটা 8 দিনের, তাহলে এখানে পার্থক্যটা 2 ইউনিটের, ওই 2 ইউনিট সমান সমান 8 ডেজ হবে কি হবে না, একদম সিম্পল। এদের ডিফারেন্স হচ্ছে 2 ইউনিট, ওই 2 ইউনিটের সমান সমান 8 ডেজ কোশ্চেনে বলা আছে। তাহলে 1 ইউনিট সমান সমান, তাহলে এর কতদিন কাজটা করতে লাগছে, 1 ইউনিট সমান সমান কতদিন হবে, 4 ডেজ। মানে এ একা কাজটা 4 ডেজে করতে পারে, আর বি একা কাজটা কতদিনে করতে পারবে, 12 ডেজ। কেন, কি করে আসলো, 2 ইউনিট 8 ডেজ, 1 ইউনিট 4 ডেজ, ওরালি করতে হবে। তাহলে 1 ইউনিট যদি 4 ডেজ হয়, 3 ইউনিট কত হবে, 12 ডেজ। তাহলে বি একা কাজটা করতে পারে 12 ডেজে, এ একা কাজটা করতে পারে 4 ডেজে। এবার আমায় কি কোয়েশ্চেনটা করেছে, আমায় কিন্তু বলেনি যে কে কত দিনে কাজ করতে পারবে, সেটাও কোয়েরি আসতে পারতো। আমাকে এখানে কোয়েশ্চেন করেছে ফাইন্ড দ্য টাইম টু ডু ইট টুগেদার, দুজনে মিলিয়ে কত দিনে করতে পারবে। ঠিক আগের দিনের ফান্ডা, এ বি এলসিএম রেজাল্ট 12, প্রজেক্ট ওয়ার্ক ডিভাইড অ্যাডিশন 4 ইউনিট, ডিভাইড করলে কত ডেজ আসছে, 3 ডেজ। আমি আবার রিপিট করছি একটাই কথা, যে এই পোরশন গুলো কিন্তু আমার আগের দিন শেখা হয়ে গেছে, কিভাবে আসছে যদি না দেখে থাকো অবভিয়াসলি কিন্তু আগের দিনের ক্লাসটা আগে দেখে তারপর এই সেশনটাকে দেখো, বুঝতে সুবিধা হবে। যে এ 4 ডেজে করতে পারে, বি 12 ডেজে করতে পারে, প্রজেক্ট ওয়ার্ক এদের এলসিএম 12 ইউনিট, ডিভাইড করে 3, ডিভাইড করে 1, অ্যাড করে 4 ইউনিট, ডিভাইড করলে বেরিয়ে যায় 3 ডেজ। তাহলে দুজনে মিলিয়ে যদি কাজটা করতো কতদিনে ক্লোজ করতে পারতো, 3 ডেজে টোটাল কাজটাকে ক্লোজ করে দিতে পারতো। দ্যাটস ইট। এটা হচ্ছে আগের অঙ্কেরই আর একটা পোরশন অ্যাডেড, যে এই পোরশনটা শুধুমাত্র, আর কিছু না, সিম্পল। দেখে নাও নেক্সট আরো একটা এক্সাম্পল দেবো, এগুলো বারবার করে প্র্যাকটিস করো। ভেরিয়াস টাইপের প্রবলেম কিন্তু এই এফিসিয়েন্সি লেভেল দিয়ে আসে টাইম এন্ড ওয়ার্কে। আরো একটা প্রবলেম দেখে নেওয়া যাক, চলো।
A is twice good workman than B. Together they finish the work in 14 days. Together they finish the work in 14 days. Full stop. In how many days they can finish the work separately? In how many days they can finish the work separately? বলছে A is twice good workman than B. B এর থেকে ডাবল বেটার। টুগেদার দে ক্যান ফিনিশ। আমি বলেছিলাম কিছু একটা ক্লু আমাকে দেবেই, গিভেন পোরশন থাকবে অবভিয়াসলি। তাহলে এখানে কি দেওয়া আছে? টুগেদার, দুজনে মিলিয়ে শেষ করতে পারছে 14 ডেজে। 14 ডেজে। এবার ইন হাউ মেনি ডেজ দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক সেপারেটলি। এ অ্যালোন কত দিনে করতে পারে, বি অ্যালোন কত দিনে করতে পারে। প্রসেস সেম, এ বি এফিসিয়েন্সি লেভেল, যদি এ ডাবল তাহলে 2:1। ডে রেশিও কত হবে? রিভার্সড 1:2। গিভেন কি রয়েছে? টুগেদার। তাহলে এখানে টুগেদার কিভাবে বার করব? লেট এ এক ইউনিট ডেটেই করতে পারে, বি 2 ইউনিট ডেজেই করতে পারে। তাহলে আমি ওই হিসাব দিয়েই করব, কিছু ধরবো না। এ বি 1 ডে 2 ডেজ, এলসিএম 2, ডিভাইড করলে 2 1, অ্যাড করলে 3, ডিভাইড করে দিই। ইউজুয়ালি তাই করি। তাহলে আমার হিসাবে কি আসলো? যে 2/3 ইউনিট ডেজে ওরা একসাথে কাজটা করতে পারবে। আই রিপিট, তারা 2/3 ইউনিট ডেজে বেরিয়েছে আমার, তা সেখানে সে ডেজে একসাথে কাজটা করতে পারবে। কিন্তু এটাই আমার কোয়েশ্চেনে দেওয়া আছে 14 ডেজ। আমি বলেছিলাম কিছু না কিছু ক্লু আমাকে দেবেই। আগের বার কি করলাম? আবার রিপিট করে দিচ্ছি। বি এর কাজটা দেওয়া ছিল, এর কাজ চেয়েছিল। তারপরের অঙ্কে কি করলাম? ডিফারেন্সটা দেওয়া ছিল, সেই জন্য ডিফারেন্স বার করে সেটাকে ইকুয়াল করে দিয়েছিলাম। এখানে কি দেওয়া আছে? টুগেদার ওয়ার্ক ডান দেওয়া আছে, ওই জন্য টুগেদার ওয়ার্ক ডানটা আমি আমার হিসাব নিয়ে বার করলাম। সেটা ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল 14 ডেজ কোয়েশ্চেনে দেওয়া আছে, সেটাকে ইকুয়াল করলাম। তাহলে 1 ইউনিট, দেয়ারফর 1 ইউনিট সমান সমান কত ডেজ হবে? এটা 21 ডেজ হবে। জাস্ট ইউনিটারি মেথডে ক্রস মাল্টিপ্লাই করলেই বেরিয়ে গেল। তাহলে 21 ডেজ 1 ইউনিট বেরোলো। এবার 1 ইউনিট চেয়েছে কি? চেয়েছে সেপারেটলি কে কতদিনে কাজটা করতে পারে। তাহলে এ 1 ইউনিট ডেজে করতে পারতো, যে লেখা ছিল 1 ইউনিট ডেজ, আমি আগেই বার করে রেখেছিলাম। তাহলে 1 ইউনিট মানে কত ডেজ? অ্যাকচুয়াল কত ডেজ? ইউনিট তো আমার ধরা, আমি লেট করছি, ধরেছি। তাহলে আমি কতদিনে কাজটা করতে পারছিল? 21 ডেজে। বি করছিল 2 ইউনিট ডেজে। 2 ইউনিট ডেজ মানে কত ডেজ? অ্যাকচুয়াল কত ডেজ? 42 ডেজ। দ্যাটস ইট। তাহলে এ করতে পারছে কাজটা 21 দিনে, বি করতে পারছে কাজটা 42 দিনে। ডাবল এফিশিয়েন্ট ডে, এজন্য এ হাফ ডে লাগছে। এইভাবেই যে ইউনিট মেথডটা যে ধরা হয় সেটা সম্পূর্ণ ভার্চুয়াল ধরা হয়, মানে ধরে নেওয়া হয়। এবার ধরে নিয়ে একটা আমরা সূত্র ধরে একটা উত্তর বার করি, আনসার বার করি, এবং সেই আনসারটা আমি আমার অ্যাকচুয়াল গিভেন পোরশনের সাথে কম্পেয়ার করি। প্রত্যেক অঙ্কেই তাই করছিলাম। ফার্স্ট অঙ্কে আমি বি এর পোরশন দেওয়া ছিল, সেজন্য বি এর পোরশনের সাথে ইকুয়াল করে দিয়েছিলাম। সেকেন্ড অঙ্কে আমার ডিফারেন্স দেওয়া ছিল বলে আমি ডিফারেন্সটা বার করে সেই ইউনিটটাকে অ্যাকচুয়াল ইউনিটের সাথে কম্পেয়ার করেছিলাম। এখানে টুগেদার ওয়ার্ক দেওয়া আছে 14 ডেজ, এর টুগেদার পোরশনটা করে নিলাম, এত ইউনিট, সেটা ইকুয়াল টু বার করে ইজিলি করে ফেললাম। বুঝা গেল? তাহলে যত বড়ই অঙ্ক দিতে পারে, এগুলো কিন্তু বড় বড় অঙ্কের মধ্যে পড়ে। এখানে ডেটাটা ইজি, আরো কঠিন ডেটা দিতে পারে। এই প্রসেস কিন্তু তখন মেনটেন করলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিন্তু আনসার আসতে বাধ্য, উইদাউট এনি ফর্মুলা। আমি আবার রিপিট করছি আগের দিনের কথাটা, উইদাউট এনি ফর্মুলা। আমরা ফর্মুলা বেসে যাচ্ছি না। তাহলে এই যে এফিসিয়েন্সি রেশিও গেল, ডে রেশিও গেল, আশা করি এই প্রবলেমগুলো তোমাদের একটুখানি ক্লারিফাই হলো যে এফিসিয়েন্সি ডে এর প্রবলেমগুলো কিভাবে আসতে পারে, আমরা কিভাবে সলিউশন করতে পারি। চলো তাহলে দেখে নেওয়া যাক
নেক্সট প্রবলেমগুলো কি কি রয়েছে। ওয়েল, নেক্সট টাইপের প্রবলেমে শিফট করছি আমরা। নেক্সট প্রবলেমটা কি রয়েছে? নেক্সট টাইপের প্রবলেমে আমরা যেটা ছোটবেলায় করে ফেলেছি, যে ত্রৈরাশিক পদ্ধতি, মানে তিনটে করে ডাইমেনশন দেওয়া থাকবে। একটা নাম্বার অফ মেন, নাম্বার অফ ডে অ্যান্ড কোয়ান্টিটি অফ ওয়ার্ক, কতটা কাজ করতে পারছি। তো তার রিগার্ডিং একটা এক্সাম্পল বলা যাক, সে যে M1 নাম্বার অফ মেন D1 ডেতে যদি W1 পরিমাণ কাজ করতে পারে, তাহলে M2 মেন কত দিনে W2 পরিমাণ কাজ করতে পারবে। তাহলে সিঙ্গেল একটা সিম্পল ফর্মুলা, M1 into D1 by W1 is equal to M2 into D2 by W2, ব্যাপক এফেক্টিভ ফর্মুলা। প্রচুর কোয়েশ্চেন সলভ করা যায় একই ফর্মুলা, একই কনসেপ্ট দিয়ে প্রচুর টাইপের কোয়েশ্চেন সলভ করা যায়। আমি আবার বলছি, M1 লোক D1 ডেতে W1 পরিমাণ, W1 কোয়ান্টিটির কাজ করতে পারে, দেন M2 লোক কত দিনে W2 কাজ করতে পারবে। তিনটে ডাইমেনশনের একটা প্রসেস অঙ্ক দেওয়া রয়েছে, সেটার জন্য ফর্মুলা কি, M1 into D1 by W1, M2 into D2 by W2। W1 W2 আলাদা করে লেখার প্রয়োজন তখনই আছে যখন কাজের পরিমাণ আলাদা থাকবে। যদি কাজের পরিমাণ একই থাকে, তাহলে এখানে W1 হলে এখানেও W1 হবে, তাহলে আমি তখন W1 গুলো লেখার কোনো প্রয়োজন নেই, তখন M1 D1 equal to M2 D2, যখন কাজের পরিমাণ সেম থাকবে। কিন্তু যদি কাজের পরিমাণ ডিফার করে যায়, যদি একটা কাজ যা করে তার ডাবল কাজ করতে দিয়েছে পরের বার, তাহলে তখন কিন্তু আমাকে W1 আলাদা রাখতে হবে, W2 আলাদা রাখতে হবে। চলো, এই যে প্রবলেমটা আমি লিখলাম এর রিগার্ডিং কিছু এক্সাম্পলস আমাকে দেখে নেওয়া যাক। চলো, ফার্স্ট কোয়েশ্চেন, a certain number of men can do a work in 60 days. A certain number of men can do a work in 60 days. If there are 8 more men, if there are 8 more men, it could finish 10 days less. It could finish 10 days less. How many men are there? How many men are there? বলছে a certain number of men, certain বলা নেই, কি ধরবো, it should be M1, can do a piece of work in 60 days। তার মানে ফার্স্ট কেস D1 দেওয়া আছে 60 days, বাই W1 এখানে রাখার প্রয়োজন আছে কি নেই, কারণ সেম ওয়ার্ক। দেখো লেখা আছে if there are 8 more men, মানে নেক্সট বারে M1 plus 8 number of men, M1 আগের বার ছিল, এবারে 8 more men should be included there। It could be finished 10 days less, 10 দিন কমে শেষ হয়ে যাবে, মানে আগে 60 days এ শেষ হয়েছিল, এবারে ফুল ওয়ার্ক ক্যান বি ডান ইন 50 days। কোনো ওয়ার্কের পরিমাণ ডিটোরিয়েট করেনি, যার জন্য আমার এখানে W1 W2 আলাদা করে রাখার কোনো প্রয়োজনই নেই, ডিডাকশন হয়ে যাচ্ছে, কেটে যাচ্ছে। তাহলে এবারে এটাকে সিম্পল, একদম সিম্পল ফর্মে সলভ করা যায়। তাহলে কি হবে, 6M1 is equal to 5M1 plus 40, এ পাশে নিয়ে আসলে M1 is equal to 40। তাহলে how many men are there who are working at first? তাহলে আমার এখানে কতজন মেন ছিল ফার্স্টের দিকে, 40 মেন ছিল। আমাকে ওটাই বার করতে বলেছিল, কতজন লোক ওখানে কাজ করছিল, how many men are there। তাহলে আমার আনসার কি হবে, 40 men are there। একদম সিম্পল একটা এক্সাম্পল দিয়ে ফার্স্টে এই প্রসেসটাকে বা প্রবলেমটাকে আমরা সলভ করলাম। আরো একটা এক্সাম্পল প্রবলেম আমরা সলভ করব এখনই, নেক্সট একই ফর্মুলা দিয়ে, একই ফর্মুলা, সেম ফর্মুলা। There is sufficient food for 400 men. There are sufficient food for 400 men for 50 days. For 50 days. After 20 days,
আফটার 20 days 100 men লিভ, চলে গেল 100 men লিভ, ফর হাউ মেনি ডেজ the remaining food last. The remaining food last. কোশ্চেনটা কি বলে আমরা ভালো করে বুঝে নিই ফার্স্ট। আমাকে বলা হচ্ছে there are sufficient food for 400 men for 50 days. 400 মেনের ফুড এক জায়গায় গ্যাদার করা রয়েছে, কত দিনের খাবার না 50 ডেজ এর খাবার। বাট আফটার 20 days 100 men লিভ, 20 দিন পর 100 জন লোক চলে গেল। তাহলে বাকি যে খাবারটা রয়েছে সেটাতে নিশ্চয়ই সেম ডে চলবে না, তার থেকে বেশি বা কম দিন থাকবে, সেটা কদিনে করবে বা কদিন থাকবে। এই টাইপের অঙ্ক কিন্তু ভীষণ আসে এবং স্টুডেন্টরা কিন্তু ম্যাক্সিমাম টাইমে ভুল করে একটাই কারণে, কারণ এই ফর্মুলা জানে যে কোন ফর্মুলা আমরা ইউজ করব, জানা আছে যে আমাদের কোন ফর্মুলা ইউজ করতে হবে, কিন্তু একটা কথা জানা নেই যে এই যে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। এখানে এই অঙ্কের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, যেটা পাস্ট সেটা পাস্ট, মানে আমার এখানে 20 ডেজ খাবার হয়ে গেছে, তার মানে আমার 20 ডেজ এর কোনো হিসাব আসবে না। আমার এখানে একই ফর্মুলা আমি ইউজ করব, m1d1 is equal to m2d2, খাবারের পরিমাণ সেম, কেউ বাড়ায়নি কেউ কমায়নি, কেউ নিয়ে চলে যায়নি কেউ নিয়ে আসেনি। তাহলে আমার এখানে কি করতে হবে, ফার্স্ট নাম্বার অফ মেন শুড বি 400 ইনটু d1, কিন্তু এখানে সবাই ম্যাক্সিমাম ভুল করে দেয়, 50 ডেজ লিখে ফেলে, না রিমেনিং ডে লিখতে হবে। বাকি দিন ছিল যা হয়ে গেছে মানে 20 দিন খাবার হয়ে গেছে, ওটাকে ভুলে যাও। তাহলে পড়ে আছে কদিন, 30 ডেজ। এই জায়গাটায় কিন্তু এই অঙ্কটা সবাই ভুল করে। ইজ ইকুয়াল টু m2, 400 মেন ছিল, 100 men leave that place, তাহলে remaining men should be 300 into d2, d2 ই থাক, ভ্যালু জানি না। তাহলে এবার ডিডাকশন করছি, জিরো গুলো 3 দিয়ে 3 কেটে দিলাম, তাহলে d2 is equal to কতদিন রইলো, 40 days। খবরদার, আমি বারবার করে যে জায়গাগুলোকে স্টুডেন্টদের হ্যামারিং করি যে এই জায়গাটায় কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, 400 into 50 নিচে চলে আসে 300 into d2, আনসার ভুল। মিলে গেলে ভাববে সবাই ওটাই আনসার, না ওইভাবে কিন্তু আনসার না। আনসার হচ্ছে রিমেনিংটা, যেটা হয়ে গেছে, যেটা পাস্ট হবে অলরেডি সেটাকে ছেড়ে দাও, যেটা বাকি রয়েছে সেটাকে হিসাব বার করো। 20 দিন খাওয়া হয়ে গেছে, তার মানে বাকি রয়েছে কিন্তু 50 থেকে 20 মাইনাস করে 30 ডেজ এর খাবার, সেইটা নিয়ে হিসাব বার করতে হবে। তাহলে সেটা নিয়ে বার করলে আমার ওই একই ফর্মুলা দিয়ে কত চলে আসলো, নাম্বার অফ ডেজ 40 ডেজ, যে রিমেনিং পারসন শুড লাস্ট দ্যাট রিমেনিং ফুড ফর 40 ডেজ। সিম্পল সিম্পল একদম কোশ্চেনটা। যাই হোক, চলো আরো একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক এর রিগার্ডিং। নেক্সট কোয়েশ্চেন, একটু অন্য টাইপের প্রবলেম, ফর্মুলা সেম থাকবে বাট একটু আলাদা, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রবলেম, দেখে নেওয়া যাক। If 6 men or 8 women, if 6 men or 8 women can do a work in 17 days, can do a work in 17 days, how long 8 men and 12 men can do? How long can 8 men and 12 women can do? কোয়েশ্চেনটা ভালো করে বুঝতে হবে, ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এখানে if 6 men or 8 women, হয় 6টা মেন আসবে, না হয় 8টা ওমেন আসবে কাজ করতে, না হয় অর কেস অর, তাহলে কাজটা কতদিনে শেষ করতে পারবো আমরা, 17 ডেজে। তার মানে আমি এখানে এই লাইনটা শুধু পড়ে লিখতে পারি, 6টা মেন এফিসিয়েন্সি 8টা ওমেনের এফিসিয়েন্সি একদম সেম। এবার কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে, হাউ লং ক্যান 8 মেন and 12 women, এখানে কিন্তু কাজ করতে অর আসেনি, দুজনেই এসছে, 12 womenও এসছে as well as 8 menও এসছে, সবাই মিলে কাজ করবে, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? ওই একই ফর্মুলা, আগের ফর্মুলা, m1d1 equal to m2d2, বাট এখানে একটা জাস্ট ছোট্ট কাজ করতে হবে আমাকে এক্সট্রা,
যেহেতু এখানে দুটো প্যারামিটার দেওয়া রয়েছে, যে কোনো একটা প্যারামিটারে আমাকে কনভার্ট করে নিতে হবে। একটা কথা মনে রাখবে, তোমাদের ম্যাক্সিমাম টাইমে কিন্তু ক্লু ছাড়া থাকে যে কত সহজে তোমরা একটার সাথে একটাকে কনভার্ট করে নিতে পারো। একটা বিষয় একটুখানি আউট অফ টপিক বলছি। ধরো এখানে রয়েছে 8 men 12 women 6 men 8 women। তাহলে মেনকে যদি আমি এখানে মেনে কনভার্ট করতে চাই, তার থেকে অনেকটা ইজি হবে 8 womenকে 12 women-এ কনভার্ট করা। মানে বোঝা গেল না? আমি আবার বলছি যে আমি যদি এখানে কম্পেয়ার করি যে 12 women, তাহলে কত মেন হবে, তার জায়গায় 12 women-এর রেসপেক্টে কটা মেন চলে আসবে? ইজি। দেখো তো 8 এর 1.5 টাইমস, দেড় গুণ হচ্ছে 12। এই দেড় গুণ, আড়াই গুণ, 3.5 গুণ, 3 গুণ কি ব্যবহার করে? জাস্ট অ্যাডিশন। আমি আবার বলছি মাল্টিপ্লিকেশনে সবাই জানে ব্রাদার যে মাল্টিপ্লিকেশন ইজ আ ফর্ম অফ অ্যাডিশন। মানে আমি দেড় গুণ মানে বলতে পারি 8 প্লাস 8 এর হাফ। 8 এর আড়াই গুণ, 8 এর আড়াই, আড়াই মানে কি? দুটো হোল পোরশন প্লাস তার হাফ। এগুলো ইজি, কিন্তু অ্যাডিশন কিন্তু মাচ ইজিয়ার, আমাদের সাইকোলজিক্যালি খুব ইজি করে দেয়। তাহলে 8 এর দেড় গুণ আমি বার করলাম 12। তাহলে 6 এর দেড় গুণ, সেই মৌখিক হিসাব, কোনো গুণফুন না, 6 প্লাস তার হাফ 9, তাহলে 9 মেন। তাহলে 12 ওমেনকে আমি যদি এখান থেকে অমিট করে দিতাম, তাহলে আমি কি করতাম? 9 মেন আমার সুবিধা মতো আমি করে নিলাম। যে যদি এখানে এখন দেওয়া থাকে, তাহলে আমি যে কোনো একটা ইউনিটকে হয় মেনকে ওমেনে কনভার্ট করব বা ওমেনকে মেনে কনভার্ট করব আমার সুবিধা মতো, যেটা ক্যালকুলেশন আমার সুবিধা হবে। আমার এখানে সুবিধা ছিল ওমেনকে কনভার্ট করে মেনে কনভার্ট করে নেওয়া, করে নিলাম। যে 12 ওমেনের জায়গায় 9 মেন করলাম। তাহলে অঙ্কটা এবার সাজাবো। m1 d1 is equal to m2 d2। ফার্স্ট কেসে m1 কিন্তু মেন, মানে কিন্তু সবসময় এই মেন না, ওমেনকেও আমরা মেন হিসেবে ট্রিট করি। লোক সংখ্যা, প্রথমবার লোক সংখ্যা কত? যেহেতু আমরা কাজটা মেন নিয়ে করছি, ওই জন্য প্রথমবারের লোক সংখ্যা আমি এই মেনকেই হিসাব করবো, অর্থাৎ 6 মেন, কেন ওমেন খবরদার নয়। তাহলে প্রথমবার লোক সংখ্যা 6, নাম্বার অফ ডেজ 17 ডেজ। সেকেন্ড কেসে মোট লোক সংখ্যা 8টা মেন ছিলই, 12 ওমেনকে কনভার্ট করে 9টা মেনে কনভার্ট করে নিয়েছিলাম আমরা। তাহলে টোটাল কটা মেন হলো? 8 মেন প্লাস 9 মেন, মানে 17 মেন, 17 জন লোক। D2 আমার কোয়ারি দেওয়া নেই। তাহলে আমি যদি ডিডাকশন করি, কাটাকাটি করি, তাহলে D2 কত বেরোলো? 6 ডেজ। তাহলে এই টাইপের কোয়েশ্চেন গুলো কিন্তু আমরা একটা ইউনিটকে আরেকটা ইউনিটে কনভার্ট করে নিয়ে পুরোটাকে একটাতে নিয়ে চলে যাব, আইদার মেন বা ওমেন। আমি বারবার বলছি আমার সুবিধা হয়েছিল এখানে ওমেন কনভার্ট করার জন্য, মানে আমি ওমেনটাই কনভার্ট করে নিয়েছি মেনে। যদি সুবিধা হতো আমি মেনটাকে ওমেনে কনভার্ট করে নিতাম, তখন আমরা ওমেন দিয়ে পুরো হিসাবটাকে করতাম, মেন আমার আসতোই না মাথায়। ঠিক এইভাবে রেশিও বার করে নিতে হবে যে কত রেশিও তো রয়েছে এখানে, বোঝা গেল? তাহলে এই টাইপের প্রবলেম আসলো আমার, খুব ইজি প্রবলেম, অর দিয়ে। ভীষণ ইম্পর্টেন্ট এক্সামে কিন্তু ভীষণ ভীষণ ক্যাচি, মানে অর দিয়ে প্রবলেম। আর যখন একটু আমরা টিয়ার 2 লেভেলের প্রবলেমে যাব, তখন কিন্তু আসবে অ্যান্ড দিয়ে, দুটোই অ্যান্ড। তাহলে যখন বলেই ফেললাম, তখন তার রিগার্ডিং একটা এক্সাম্পল না দেখালেই নয়। তাহলে দেখে নিই নেক্সট এক্সাম্পল। ভীষণ ভাবে ঠান্ডা মাথা শুনতে হবে। টিয়ার 2 লেভেলের প্রবলেম। ইফ 6 men and 8 boys can do a work in 10 days, full stop. 26 men and 48 boys can do the same work in 2 days. Same work in 2 days. Then 15 men and
20 boys do the same work in অঙ্কটা ভালো করে বুঝবো। আগের অঙ্কের সাথে এই অঙ্কটা ফার্স্ট ডিফারেন্সিয়েট করব। আগের অঙ্কটা আমাকে একটা ক্লু দেওয়া ছিল, এত মেন অর এত ওমেন ক্যান ডু এ ওয়ার্ক ইন সাম ডেজ। তারপরে কোয়েশ্চেন, এখানে কিন্তু দুটো লিঙ্ক দেওয়া আছে, 6 men and 8 boys together can do a work in 10 days. First clue. Second clue, 26 men and 48 boys can do the same work in 2 days. তাহলে এখানে কিন্তু আমি আবার বললাম টিয়ার 2 লেভেল প্রবলেম। দেখা যাক কি করব। ফার্স্ট আমরা একই প্রবলেম শেয়ার করব, m1 d1 ইকুয়ালস টু m2 d2। দেখো ফার্স্টে m1 কত, 6 মেন ছিল, তার সাথে 8 বয় কোঅপারেট করেছে, 6m প্লাস 8b ক্যান ডু এ ওয়ার্ক ইন 10 ডেজ, 10 দিনে কাজটা করতে পারে। m1 d1, m2 d2 কি বলছে, 26 men and 48 boys মানে 48b can do the same work in 2 days। আমি এখান থেকে কি পাবো, রিডাকশন করলাম 5 মাল্টিপ্লাই করলাম, যা সলভ করব, 30m plus 40 boys is equal to 26m plus 48 boys। m টাকে এক জায়গায় b টাকে এক জায়গায় কনভার্ট করার পর 4m is equal to 8 boys, therefore m is equal to 2 boys। কম্পেয়ার করে নিলাম ঠিক আগের বারের মতো, কতজন মেন ইকুয়াল টু কতজন বয়েজ, একজন মেন ইকুয়াল টু 2 বয়েজ। কম্পারিজন শেষ, আবার এই ফর্মুলা ইউজ করব, m1 d1 ইকুয়াল টু m2 d2। বাট এখানে দুটো একই জিনিস দেওয়া ছিল এক্সাম্পল, এই যে দুটো একই এক্সাম্পল, আমি যে কোনো একটাকে এখানে ফার্স্ট লিখব, ফার্স্ট কেস যে কোনো একটা, আইদার এই পাশেটা বা এই পাশেটা। বাট একটাই শর্তে, এখানে মেন বয়েজ একসাথে করা ছিল, আমি যে কোনো একটাতে কনভার্ট করে নিলাম। মাইন্ড ইট, আগের বারে তাই করেছিলাম। আমি একটা কাজ করি, আমি এখানটায় এই 6 মেনের জায়গায় 12 বয়েজ করে দিই, 6 মেনের জায়গায় 12 বয়েজ, কারণ এই যে রেশিও বেরিয়ে গেছে, একটা মেন ইকুয়াল টু দুটো বয়। তাহলে আমি এখানে 12 বয়েজ লিখলাম ফার্স্ট কেস, প্লাস 8 বয়েজ ছিলই, into 10 days is equal to, কোয়েশ্চেনে আসছি এবার। কোয়েশ্চেনে কি চেয়েছিল, 15 মেন, বাট আমি মেন রাখতেই চাইছি না, 15 মেনের জায়গায় আমি লিখতে পারি 30 বয়েজ, এই যে সেই একই হেল্প, and 20 বয়েজ, তার মানে এখানে আবার 20 বয়েজ আসছে, কত ডেজে, d2 ডেজে কাজটা করতে পারবে। এই জায়গাটা আবার একটু রিপিট করে দিই, বুঝতে সুবিধা হবে। আমি এই দুটো একই কেস, ফার্স্ট কেস, যে কোনো একটাকে আমার সেকেন্ড কেসে নেব, যে কোনো আইদার এটাকে বা এটাকে, আমি এটাকে নিয়েছি। নেওয়ার সময় আমি 6 মেন 8 বয়েজ না লিখে 12 বয়েজ প্লাস 8 বয়েজ লিখেছি। 6 মেন ইজ ইকুয়াল 12 বয়েজ উইথ দ্য হেল্প অফ দিস ক্লু, কারণ একই ইউনিটে কনভার্ট করে নিতে হবে, বয়েজ প্লাস বয়েজ। কদিনে কাজটা করতে পারছিল, 10 ডেজ, অলরেডি গিভেন। নেক্সট ইস্যু, কোয়েশ্চেন, 15 men can convert into boys, 30 boys, 20 boys, লিখে দিয়েছি 20 boys, কতদিনে করতে পারবে, d2 ডেজে করতে পারবে। ওই একই ফর্মুলা m1 d1 ইকুয়াল টু m2 d2। তাহলে আমার টোটাল কত আছে দেখো তো, বয়েজ আমার না লিখলেও চলবে, এখানটায় এখানে আছে 20 into 10 is equal to, এখানে অ্যাড করে আসছে 50 into d2। তাহলে 50 দিয়ে যদি আমি কাটাকাটি করতাম এটা, তাহলে আসতো d2 is equal to 4 days। কদিন আসছে আমার, 4 days। তাহলে পরের বার যে আসছে 15 men and 20 boys can do the same work in how many days, in 4 days। বোঝা গেল, সিম্পলিয়েস্ট ফর্ম। আমরা কি কম্পেয়ার করে নেব ওই একই ফর্মুলা দিয়ে, m1 d1 ইকুয়াল টু m2 d2 দিয়ে কম্পেয়ার করে কম্পারিজনটা বার করে নেব, যে একটা মেনের সাথে কতগুলো বয়েজ বা একটা বয়ের সাথে কতগুলো মেনের কম্পারিজনটা যায়, তার রেশিওতে আমি সেকেন্ড ফর্মুলা ওই একই m1 d1 দিয়ে সলভ করে আমরা আনসারটা বার করে নেব। এরকম প্রচুর প্রবলেম কিন্তু আসে এই রিগার্ডিং প্রচুর প্রবলেম আসে, যে আমরা আগের দিন যেগুলো শিখলাম শুধুমাত্র টাইমের রিগার্ডিং, এবারে সেগুলো কি শিখলাম, আগের বার ফার্স্ট স্টেপ আজকে শিখলাম এফিসিয়েন্সি আর ডে এর মধ্যে রিলেশন। সেকেন্ড কি শিখলাম, 3 ডাইমেনশনাল ফিগার, মানে হচ্ছে তোমার নাম্বার অফ মেন, নাম্বার অফ ডে আর ওয়ার্ক কোয়ান্টিটি। ওয়ার্ক কোয়ান্টিটি যখন সমান থাকছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সমানই থাকে, সমান থাকছে, তাহলে m1 d1 ইকুয়াল টু m2 d2, সেই প্রসেস দিয়ে ভেরিয়াস টাইপের প্রবলেম এরকম করেই আসে। তাহলে আমরা মোটামুটি শেষের পর্যায়ে চলে এসেছি, আমাদের একদম শেষের পর্যায়ে, যেখানে আমরা মোটামুটি ক্লোজ করব। একটা ছোট্ট প্রবলেম দেখাবো, যদিও প্রবলেমটা
দুটো চ্যাপ্টারের মধ্যে প্রযোজ্য, টাইম অ্যান্ড ওয়ার্কেও আসে, বা আমরা অনেক সময় ওয়ার্ক অ্যান্ড ওয়েজেস বলে একটা চ্যাপ্টার আছে সেখানেও কিন্তু আসতে পারে। তো যাই হোক, যেহেতু আমরা আলোচনা করে ফেলছি, আমরা আবার আলোচনা করে নিই যে কিরম টাইপের প্রবলেম আসতে পারে তার রিগার্ডিং। চলো দেখে নেওয়া যাক লাস্ট প্রবলেম আজকে। A can do a piece of work in 6 days, B can do in 8 days. A can do a work in 6 days and B in 8 days. They undertook a work, they undertook a work for rupees 3200. With the help of C, they finish the work. With the help of C, they finish the work in 3 days. Find C's share. ভালো প্রশ্ন, বুঝতে হবে। এ একটা কাজ, এ ক্যান ডু এ ওয়ার্ক ইন 6 days, একটা কাজ 6 দিনে করে ফেলতে পারে, দেখলাম 6 days। বি করতে পারে 8 days-এ, 8 days-এ। এবার তিনজনে মিলিয়ে সি আর উড়ে এসে উইথ দ্য হেল্প অফ সি দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন 3 days। সবাই যখন কাজটা করছে এ বি সি, তখন 3 দিনে কাজটা করতে পারছে। তার মানে নিচের লাইনটা কি লিখবো, এ প্লাস বি প্লাস সি 3 days, আগের দিনের ঠিক ফান্ডা কিন্তু। এবার কাজের শেয়ার কত হবে কার সেটা বার করছি, কিন্তু টোটাল আমার কন্ট্রাক্ট এসছে 3200 টাকা, রুপিস 3200 কন্ট্রাক্টে সি কত টাকা শেয়ার পাবে। তাহলে আমরা ডে রেশিও দিয়ে কিন্তু কখনো অ্যামাউন্ট ভাগ করি না। আমি বারবার বলছি, ডে রেশিও দিয়ে কখনো আমরা অ্যামাউন্ট ভাগ করি, তাহলে আমি সবচেয়ে অলস, আমি প্রচুর দিন ধরে কাজ করছি, তাহলে তো আমার বেশি শেয়ার আসবে না। এখানে কিন্তু সবসময়ের জন্য কোয়ান্টিটি মানে অ্যামাউন্ট ভাগ হয় কিন্তু আমাদের ইউনিট, যে আমরা প্রতিদিন কতটা কাজ করছি তার বেসিসে। তো সেটা বার করার নিয়ম কি, আমরা অলরেডি শিখে গেছিলাম যে 3টে ওয়ার্কের এলসিএম বার করতে হয় আমাকে, অ্যান্ড দ্যাট শুড বি 24। টোটাল কাজ 683, 6 8 3 এর লসগু কত 24, এলসিএম কত 24। এবার কি বলেছিলাম, ডিভাইড, ঠিক আগের দিনের মতো নিয়ম। এ ক্যান ডু একদিনে 4 ইউনিট, বি ক্যান ডু কত ইউনিট 3 ইউনিট, অ্যান্ড এ বি সি ক্যান ডু 8 ইউনিট। তাহলে আমার তো এ পেয়েছি বি পেয়েছি, কিন্তু সি তো পেলাম না। সি পাবো কোথা থেকে, ইজিলি আমি এ বি সি মিলিয়ে 8 ইউনিট, তার মধ্যে এ আর বি 4 আর 3 7 ইউনিট করেই ফেলে। তাহলে 7 যদি আমি মাইনাস করে দিই, তাহলে সি ক্যান ডু ইন 1 ডে 1 ইউনিট। তারপরে এ একদিনে করছে 4 ইউনিট কাজ, বি একদিনে করছে 3 ইউনিট কাজ, আর সি করছে 1 ইউনিট। কারণ এখানে এ প্লাস বি প্লাস সি রয়েছে মাইনিট, আমি আবার বলছি আগের দিনের ফান্ডা। তাহলে আমি ওই 4:3:1 রেশিওতে এই অ্যামাউন্টটাকে স্প্লিট করলেই বেরিয়ে যাবে যে সি কি পরিমাণ টাকা আমার কাছ থেকে মানে ওদের কাছ থেকে শেয়ারিং এর থেকে পেয়েছিল। তাহলে কি করে বার করব, সি রিসিভস কত টাকা 3200 into 1/8। কিভাবে করলাম, এটা ছোট রেশিওর একটা ফান্ডা। যখন একটা টোটাল অ্যামাউন্ট রেশিওতে স্প্লিট করা হয়, যার অ্যামাউন্ট বার করা হয় সেটা মাল্টিপ্লাই হয় টোটালের সাথে আর ডিভাইডেড বাই 3টের অ্যাডিশন রেজাল্ট। তাহলে আমার এটা ডিডাকশন করলে কত আসছে 400। তাহলে সি শেয়ার 400 টু সি, কেন আমি এ বি শেয়ার বার করতে পারতাম একই ফান্ডা দিয়ে। তাহলে আমি আবার বলছি, এখানে আমরা ম্যাক্সিমাম স্টুডেন্টরা ভুল করি, ডে রেশিওতে ডিভাইড করে দিই অ্যামাউন্টকে, না আমাদের এফিশিয়েন্সি রেশিও দিয়ে কিন্তু সবসময় ডিভাইড হবে এবিসি। অঙ্কটা কিন্তু নিতান্ত ছোট না, আমরা কিন্তু বারবার বলছি, আমরা শর্ট ট্রিক শিখে গেছি বলে আমাদের কাছে ফ্র্যাকশন অফ সেকেন্ড হয়ে যাচ্ছে। বাট এই অঙ্কগুলো কিন্তু যদি প্রসেস না মেনটেন করে ফর্মুলা টর্মুলা দিয়ে করা যায়, তাহলে কিন্তু অনেকটা লঙ্গার মেথড। হোয়াটএভার, আমরা সেদিকে যাচ্ছিই না। আবার আমরা যাচ্ছি আমাদের ফান্ডা দিয়ে, যে আমরা রেশিও ফার্স্টে বার করে নিলাম ইউনিট রেশিও, এই ইউনিট রেশিওতে এফিশিয়েন্সি রেশিও দিয়ে কিন্তু আমরা এই অ্যামাউন্টটাকে ভাগ করবো। যা যে ভাই কম কাজ করছে কম পয়সাই পাবে, সে বেশি পয়সা পাবে না। তো যাই হোক, টাইম অ্যান্ড ওয়ার্কের সেশন থ্রু আউট সেকেন্ড সেশনটা এটুকুই থাকলো।
ফার্স্ট সেশনে আমরা আলোচনা করলাম এক ধরনের অঙ্কে, সেকেন্ড সেশনে আর এক ধরনের অঙ্ক। তো এইভাবেই কিন্তু আমরা সেশন ওয়াইজ ক্লাস দিতে থাকবো তোমাদেরকে। তোমরা কন্টিনিউ করো আর আমাদের সাথে এগোও। আমরা চেষ্টা করছি আরো নতুন নতুন প্রচুর কিছু জিনিসপত্র নিয়ে আসার জন্য তোমাদের কাছে, ম্যাথস রিগার্ডিং এবং অ্যাজ ওয়েল অ্যাজ রিজনিং রিগার্ডিং। রিজনিংও কিন্তু আমরা করাবো। তো যাই হোক, আজকে এই টোটাল সেশনটা এটুকুই। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে করবে, আমাকে কোয়ারি করবে, ঠিক আছে? আমার ফোন নাম্বার দেওয়া আছে ওখানে, ফোন নাম্বারে ফোনও করতে পারো, হোয়াট এভার। আর যদি চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও করতে চাই বা ভিডিও আপলোড করব তোমাদের কাছে ডিরেক্টলি নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলো নেক্সট সেশনে দেখা হচ্ছে। টিল দেন বাই বাই, ভালো থেকো।